পাহাড়ের শেষ, সমতলের শুরু, ডুয়ার্স, আলিপুরদুয়ার জেলা। পাহাড়, জঙ্গল, চা বাগান, নদী, ভ্রমণ পিপাসু বাঙালির সেরা ডেস্টিনেশন। আবহাওয়াও মনোরম। আলিপুরদুয়ারে আমরা দেখব ভোটের আবহাওয়া কেমন, আর জানব কেমন আছে বাংলা। জয়ন্তী বলা হয় ডুয়ার্সের রানী। হ্যাঁ, জয়ন্তীর কথা শুনেছি, আসা হয়নি আগে। সবুজের সঙ্গে এইরকম ঝর্ণা, নদী, সব কিছুর যে সমাহার, তার সঙ্গে জন্তু, জানোয়ার, জঙ্গল, সব কিছুর একটা আকর্ষণ, সেটা তো সবসময়ই টানে। আমরা ওয়াইল্ড লাইফ সাফারিতেও গেছিলাম, ওখানেও আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। তো স্পটেড ডিয়ার, আরও বিভিন্ন ধরনের, স্পেশালি ময়ূর উইথ পেখম তোলা, সেটা খুব ভালো লেগেছে। প্রায় 4খানা আমরা ময়ূর দেখেছি। প্রচুর ময়ূর দেখেছি, প্রচুর হরিণ দেখেছি। এছাড়া হাতিও দেখলাম, একটা দাঁতালো হাতি আমাদের দিকে একটু তেড়ে আসার চেষ্টা করছিল। সেলুলার জেল বাদে বক্সা দুর্গ ছিল ব্রিটিশ ভারতের কুখ্যাত কারাগার। স্বাধীনতার পরও কবি সুভাষ মুখোপাধ্যায়, সতীশচন্দ্র প্রাগরাসী, বিনয় চৌধুরী, ননী ভৌমিকের মতো মার্ক্সবাদী আন্দোলনকারীদের এই বক্সা দুর্গে বন্দী করে রাখা হয়। এখন পর্যটকদের কাছে এই বক্সা দুর্গ জনপ্রিয় হয়ে উঠেছে আলিপুরদুয়ার জেলায়। অফুরন্ত প্রাকৃতিক সম্পদ আলিপুরদুয়ারে, আর এই প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে আলিপুরদুয়ারের পর্যটন শিল্পকে আরও উন্নত করুক রাজ্য সরকার, এমনটাই চাইছেন আলিপুরদুয়ারের পর্যটন ব্যবসায়ীরা। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলা সত্ত্বেও আমাদের এখানে কিন্তু পর্যটনের সেইভাবে প্রচার কিংবা পরিকাঠামোগত কোনো উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না। যেটুকুন হয়েছে সেটা প্রাইভেটলি পরিকাঠামো যেগুলো হয়েছে, উন্নতি হয়েছে সেগুলো। জয়ন্তীর যে গেটটা ছিল রাজাভাত খাওয়ার, সেটা বর্তমান মুখ্যমন্ত্রী খুলে দিয়েছেন এবং বিনা ট্যাক্সে, কোনো উইদাউট লেভি এখন তারা যেতে পারে। আমরা দেখছি, লক্ষ্য করে দেখছি, পর্যটনটা শিলিগুড়ি অবধি এসেই থেমে যাচ্ছে। আমরা আলিপুরদুয়ার জেলা পর্যন্ত আসছে না, কিন্তু আলিপুরদুয়ার জেলায় পর্যটনের প্রচুর সম্ভাবনা আছে। বর্তমান সরকারের আমলেই পর্যটন অনেকটাই এগিয়েছে এবং আমরা যেটা বারবার বলছিলাম যে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে পর্যটন দপ্তরের একটা ভালো কোঅর্ডিনেশন করে এই ট্যুরিজম স্পটগুলোকে খুলে দেওয়া এবং পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া। ভোটের বাজারে আলিপুরদুয়ারে পর্যটন শিল্প নিয়েও চড়ছে রাজনীতির পারদ। সমতলে যে পর্যটন শিল্প রয়েছে, মানে জঙ্গল এরিয়াগুলোতে, সেখানে পর্যটন একদম মানে শেষ হয়ে গিয়েছে বলা যায়। কারণ তৃণমূলের এত বারবারন্ত, তৃণমূলের কাটমানি নেওয়া, তৃণমূলের দুর্নীতি করা, সেখানে লজ মালিকদের থেকে, হোটেল মালিকদের কাছ থেকে সেখানে ধমক দিয়ে, চমক দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করা। তো এরকম করার ফলে লজ মালিকরা আর সেটাকে কন্টিনিউ করতে পারছে না, তার দরুন, এবং সার্বিকভাবে পর্যটকেরও আসছেন না। পর্যটনের মূল জায়গাটা হলো যোগাযোগ ব্যবস্থা। আমার যদি যোগাযোগ ব্যবস্থা ঠিক থাকে তাহলে পর্যটন ফ্লারিশ করবে। আজকে যোগাযোগ ব্যবস্থা ঝা চকচকে রাস্তা তৈরি হয়েছে। এই সরকারের আমলে ডুয়ার্স এখন ম্যাক্সিমামভাবে পর্যটক টানছে, আমরা জানি। কারণ যারা পর্যটন ব্যবসায়ী আছে তাদের সাথে আমাদের প্রতিনিয়ত কথা হয়। হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের একটা আমি অ্যাডভাইজার আছি, আমরা জানি কি ধরনের এখন পর্যটকরা ডুয়ার্সে আসছে। আলিপুরদুয়ার জেলার প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখলাম, এবার দেখব এই মনোরম আবহাওয়ায় 2026-এর নির্বাচনে ভোটের আবহাওয়া কেমন। জেলার 5টা বিধানসভা আসন আমরা এবার জিতব, আমরা কনফিডেন্টলি বলছি। চা বাগান থেকে শুরু করে, সমতল থেকে শুরু করে আলিপুরদুয়ার জেলা, আলিপুরদুয়ারবাসী, তাদের একটাই কণ্ঠস্বর ধ্বনিত হচ্ছে 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। আলিপুরদুয়ারের রাজনীতিতে হয়তো চোরাশোধ আছে, কিন্তু
কোলাহল নেই। এবারের এসআইআর আলিপুরদুয়ারের ভোটের অঙ্কও কিন্তু অনেকটা ঘেঁটে দিতে পারে। मेरा मन बहादुर प्रधान और 70 का प्रधान का वोट का डिलीट हो गया, कट गया। क्यों? मेरा माता पिता कोई नहीं है। 72 सन का और 82 सन का डॉक्यूमेंट मैं जमा किया था, अभी तक नाम कट गया सर। তো এখনো পর্যন্ত কিন্তু লিস্ট আর কি ভালো করে দেওয়া হলো না। এখনও চেক করে দেখতেছি আন্ডার এক্সিকিউশনেই আছে। এরা ভাবছে যে এই নামগুলো কেটে দিতে পারলে আমরা ভোটে জিতে যাব, কিন্তু সেটা কিন্তু হবে না। মানুষ কিন্তু সেই জায়গাটা সচেতন হয়েছে। হ্যাঁ, এটা ঠিক, ওরা লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে যা করেছে, একমাত্র আমরাই তো লড়াই করলাম এসআইআর নিয়ে। আমরা বারবার বলেছিলাম, এখনো অবধি আমরা বলছি একজনও বৈধ ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। আর একজনও বৈধ ভোটারের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, আমরা নির্বাচন কমিশন কেন, যার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করব। ছবির মতো আলিপুরদুয়ারে গত কয়েক বছর ধরে ধ্বংসলীলা চালাচ্ছে বন্যা। ডুয়ার্সে এমনি বৃষ্টি বেশি হয়, তার ওপর ভুটানে ভারী বৃষ্টি হলে সেই জল এখানকার নদীগুলোকে ভাসিয়ে নিয়ে যায়। আর তার ফলে এখানকার পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী এলাকা একেবারে ভেসে যায়। জীবন রক্ষা করাই একটা বিরাট লড়াই হয়ে ওঠে। গত বছরের বন্যার স্মৃতি এখনো সব জায়গায় টাটকা। এখানকার যে বাঁধটা দেখা যাচ্ছে এরকম পুরো বরাবর বাঁধ ছিল, সেই বাঁধটার উপর দিয়ে গাড়ি টাড়ি সব যেতে পারত। হঠাৎ করে ভুটান থেকে জল ছাড়ার পরে আমাদের এই বাঁধটা ধীরে ধীরে ভাঙতে শুরু করলো। আস্তে আস্তে পুরো বাঁধ ভেঙে চলে গেল, ভেঙে আমাদের ভিতরে জল ঢুকে গেল, আমাদের লজের ভিতরে জল ঢুকে গেল। আমাদের ভিতরে প্রায় 1 কোমর জল হয়ে গেছিল। গ্রামের ভিতরেও জল ঢুকে গেছে, পুরো বস্তি ভেসে গেছে, সবার বাড়ি ভেঙে চলে নষ্ট হয়ে গেছে, পল্লি টল্লি ঢুকে গেছে। পুরো নদীটার মধ্যে জল দেখা যায় না সেদিন, শুধু গাছের লগ ভেসে আসছে, পুরো নদীতে ভেসে ভেসে চলে আসছে। আমাদের এখানে একটা ঘর ছিল, সবচেয়ে ভালো ঘর ছিল, যেটা গোল গাছবাড়ি বলতো, সেই গাছবাড়িটা আমাদের ভেঙে ফেলতে হয়েছে। বাড়ি তো আমাদের এই গত বর্ষায় তো ভেঙেই গেছে, টোটালটাই চলে গেছে আর কি, যে বন্যাটা হলো এই বন্যাতে। এখন তো মানে খুব ভয়াবহতে আছি আর কি, জল বাড়লেই ভয়। এই 2-1 দিনেই জল বাড়ছে। গতবার যা হয়েছে এইবার তো সামনে আবার বেশি হয়ে গেল। এখন যে আর যে এই যে বৈশাখ মাস পড়বে তখন যে আবার কি হবে আমরা সেই বলতেই পারি না। বর্ষা তো এসেই গেল, আসছে মানে এসেই গেল। এই দেখেন নদীর জল 2-2.5 ফুট বেড়ে গেছে, আর 2 ফুট জল বাড়লেই জল গড়াবে। আকাশে কালো মেঘ আর একটু বৃষ্টি দেখলেই আতঙ্কের মধ্যে থাকেন শালকুমার গ্রামের বাসিন্দারা। তার কারণ গত বছর বন্যার ধ্বংসলীলা দেখেছেন এখানকার মানুষ। সামনেই আবার আসছে বর্ষাকাল। এখন এই বাঁধ না হলে পরে আমরা অনিশ্চয়তার মধ্যে ভুগছি, কখন জল বাড়বে। প্রতিদিন রাত জাগতে হচ্ছে, কখন জল চলে আসে। রাত্র হলে ঘুম আসে না, যে কখন যে জল আসে। হ্যাঁ, এই বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে থাকবো এই চিন্তায় তো আমাদের এখন মানে ঘুমিয়ে আসে না। মানে বাদ যে না হলে আমরা যে কীভাবে থাকবো ওইটাই আমার চিন্তা বেশি। এই যে 3 দিন 4 দিন যাবো তো সেই জলের সেই মানে উতাল পাতাল হয়ে গেল, ভয় 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 করে রাত্রে ঘুমাই, আবার উঠেই। এখন কি বলবো, দেখেন বাঁধ তো শুনছি বাঁধ হবে, কিন্তু কোথায়? বর্ষায় এসে গেল, কবে হবে বাঁধ? সবাই চেষ্টা করতেছে বাঁধের জন্য, কিন্তু কোথায়? বাঁধ তো দেখতেছি না। এখন তো বাঁধ তো এখনো পর্যন্ত কোনো কাজেই শুরু হচ্ছে না।
এখন শুনতেছি যে টাকা স্যাংশন হয়ে গেছে, কিন্তু এখন জমি জোট নিয়ে এখন কি হয়েছে সেটা তো আমরা ভালোভাবে বলতে পারবো না। সামনে তো আবার বর্ষা আসছে। আবার তো বর্ষা এসেই গেছে, বলতে হবে এসেই গেছে। আর এখানে তো এই বাঁধ না হলে অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে। ছবির মতো আলিপুরদুয়ারে বন্যার ধ্বংসলীলা, আর 2026-এর বিধানসভা নির্বাচনে এটা অন্যতম প্রধান ইস্যু। এই যে লাস্ট বন্যা হলো, মাননীয় মুখ্যমন্ত্রী কয়বার এলেন আমাদের এখানে, এই বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন, তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া। আমরা নিজেরা গেছি, আমাদের এন্টায়ার 1 নম্বর ব্লকের শালকুমার 1, 2 প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরাই তো ছিলাম, বিজেপি কোথায় ছিল? ওরা তো বলবে, ওদের কাছে তো বলার কিছু নেই। ওরা বলুক না যে আলিপুরদুয়ারের মানুষের জন্য বিজেপি একটা প্রকল্প বলুক যেটা মানুষের স্বার্থে বিজেপি করেছে। প্রথম বন্যাটা হওয়ার পরে তারপর এখানকার যিনি দল বদলু বিধায়ক, যিনি বর্তমানে তৃণমূলে গিয়েছেন, তিনি সেখানে গেলেন, বললেন আপনাদের বাদ করে দিব। এবার কি হলো, মজার বিষয়, বাদ হলো, মানুষকে পুরো ফলাও করে বলা হলো এখানে বাদ করেছি। জাস্ট 1 সপ্তাহ পরে আবার বৃষ্টি হলো, সেই বাঁধ ভেঙে গেল। তারপরে খোঁজ নিয়ে দেখা গেল এটা বাঁধ হচ্ছে পাথরের বাঁধ হয়নি, এটা হচ্ছে বালুর বাঁধ হয়েছিল, মাটির বাঁধ হয়েছিল। তো তৃণমূল পাথরের বাঁধকে মাটির বাঁধ দেখিয়ে, বালুর বাঁধ দেখিয়ে সেখান থেকেও কাটমানি নিতে যারা ছাড়ে না, তো এই তৃণমূলকে আর এই পশ্চিমবাংলায় থাকা উচিত নয়। আলিপুরদুয়ারের পর্যটন, চা শিল্প, চা শ্রমিকদের কথা, রাজনীতি, ভোটের হাওয়া সবই আমরা দেখছি এবং দেখব। তার সঙ্গে দেখব আলিপুরদুয়ারে এক প্রান্তিক ছোট্ট আদিবাসী গ্রামের কথা, আর দেখব কেমন আছে বাংলা। আলিপুরদুয়ারের আদিবাসী গ্রাম পানিঝোড়া, বাংলার প্রথম বই গ্রাম। অদম্য সংগ্রামের প্রতীক নেলসন ম্যান্ডেলার কথা ধরে বলতে হয়, শিক্ষাই একমাত্র পারে পৃথিবীর সব অন্ধকার ঘুচিয়ে দিতে। আর সেই ব্রত নিয়েই একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই আদিবাসী গ্রাম পানিঝোড়ায় বই গ্রাম করার উদ্যোগ নিয়েছিল, আর তা সফল হয়েছে। এই স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। মূলত আফটার কোভিড যখন ট্রান্সফার নিয়ে দমনপুর হাই স্কুলে আসি, তখন দেখা যায় যে এই যে পার্শ্ববর্তী গ্রামগুলো, এই অঞ্চলে প্রচুর ড্রপ আউট, সেই ড্রপ আউটদের স্কুলে ফেরানো নিয়ে কাজটা শুরু হয় এবং ধীরে ধীরে আমরা কমিউনিটিতে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে বাচ্চাদের সাথে যুক্ত হয়ে, গার্জিয়ানদের সাথে যুক্ত হয়ে আমরা তাদেরকে স্কুলমুখ করাই মূল চেষ্টা আমাদের। আমাদের এই গ্রামে অনেক সুবিধা হলো, মানে যেরকম আগে আমরা নিজের থেকে বই কিনতে পারতাম না, তো বই এখান থেকে ফ্রি পাওয়া যায়। কম্পিটিটিভের প্রিপারেশন নিচ্ছি, অনেক বইয়ের রেফারেন্স বইগুলো কিনতে অসুবিধা হতো। আগে যখন আমরা পড়াশোনা করতাম তখন বইটা পাইতাম না, মানে টাকা দিয়ে কিনে নিয়ে আসতাম। আর এখন হচ্ছে স্টুডেন্টরা মানে এখান থেকে বই পাচ্ছে। আমি তো এখন মানে ডিফেন্সে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু মানে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি। আমাদের বাচ্চারা আগে বই থেকে অনেক দূরে সরে গেছিল, কাজকর্মতে ধ্যান দিত। ছোট ছোট বাচ্চারা হাজিরা করতে যেত, 200 টাকা নিয়ে আসলে 2 কেজি চালের দাম হবে, এইটাই আমরা জানতাম। আমরা এখন কাজ করে না, এখন সবাই স্কুলে। বইয়ের সাথে অন্য কিছু সুবিধাও আমাদের পাচ্ছি এখান থেকে, যেরকম আমাদেরকে স্পোকেন ইংলিশ ক্লাস শেখানো হয়, আমাদেরকে আর্ট শেখানো হয়, কারাটে, ড্রয়িং, কম্পিউটার, এসব অনেক কিছু শেখানো হয় এখান থেকে ফ্রি অফ কস্টে। এই গ্রামে আমরা প্রথম যখন এসেছি 19 জন ড্রপ আউট ছিল। লাস্ট 3 ইয়ার্স তারা মাধ্যমিক সবাই পাস করেছে, যারা স্কুলে ফিরেছে অলরেডি মাধ্যমিক পাস করেছে, এবং ড্রপ আউট ফ্রি গ্রাম হিসেবে জেলা প্রশাসন থেকে ঘোষিত এবং বাল্যবিবাহমুক্ত গ্রাম। বইকে ঘিরে ঘুরে দাঁড়াচ্ছে পানিঝোড়া। শিক্ষার আলো পৌঁছেছে, স্কুল ছুট আর মানব পাচারের বেড়াজাল থেকে বেরিয়ে এসেছে প্রান্তিক গ্রাম পানিঝোড়া। একসময় যে সমস্ত
এখানকার শিশুরা হয়তো বড় হয়ে শ্রমিকে পরিণত হতো, তাদের হাতে পৌঁছে গিয়েছে বই। এ যেন এক স্বপ্ন উড়ানের রূপকথা। উত্তরবঙ্গের চা শিল্প কিন্তু সংকটেই বলা যেতে পারে। আলিপুরদুয়ার জেলা তার ব্যতিক্রম নয়। বিশেষ করে ছোট চা বাগানগুলো বেশি সমস্যায়, এখানকার শ্রমিকরাও বেশি সমস্যায়। আর আরও সমস্যা, এবারে এসআইআরে অনেক চা শ্রমিকদেরও নাম বাদ গেছে। চা শ্রমিকদের মজুরি অত্যন্ত কম। চা শ্রমিকদের মন পেতে তৃণমূল সরকার অনেক প্রকল্প চা শ্রমিকদের জন্য করেছে। মজুরি বাড়িয়ে দেবার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। আমি তো রসুন কাঠও পাই না, সুন্দরী গরুও পাই না, আমি কিছু পাই না। আমি মজুরি যা পাও হয় না, চলে না। না চলে না। সরকার থেকে আমি কিচ্ছু পাইনি, সরকারি জিনিস আমার কিচ্ছু নাই। যা কাজ করছি এই যে বাগানে 250 টাকা, ওইটা দিয়েই খাচ্ছি, ওইটা দিয়ে 2টা বাচ্চাকে পড়াইতেছি, কিন্তু ঘর নেই আমার। ইন্দিরাবাসও পাই নাই, চাই সুন্দরীও পাই নাই, আমি কিচ্ছু নেই আমার, শুধু ভোট দিচ্ছি, রেশন শুধু পাই। সমস্যা তো আর কি, আমাদের তো টাইমে সব কিছু পাই, ছাতা, তিরপাল, নেট, চা পাতা, এগুলো তো সবই পাচ্ছি। বেতন আমরা টাইমের মধ্যে পাচ্ছি। বাড়লে ভালো হয়। বাড়লে তো ভালো হয়, কিন্তু কি করব, চলতেইছে এটা দিয়েই। রেশন পাচ্ছি, এগুলো দিয়ে চলতেইছে। আমি দুয়াস কন্যায় ফর্ম ভরলাম রেশন কার্ডের, রেশন কার্ড আমার একবারও হয় নাই। আমার বাচ্চার নাই, আমার নাই, 3টা বাচ্চা নাই, আমারও নাই, রেশন পাই না। চা শ্রমিকদের জন্য অনেক প্রকল্প থাকলেও সেই সমস্ত প্রকল্পের সুবিধা সকলের কাছে সবসময় এসে পৌঁছয় না, এমনটাই অভিযোগ আলিপুরদুয়ারের চা বাগানের শ্রমিকদের। আলিপুরদুয়ারের ভোট চা বলাইকে ঘিরে, আর এই চা শ্রমিকদের ভোট বেশিরভাগটাই বিজেপির দিকে গিয়েছে বেশ কয়েক বছর ধরে। আর সেই ভোটকেই, চা শ্রমিকদের সেই ভোটেই থাবা বসাতে চাইছে এবার তৃণমূল কংগ্রেস। আমাদের চা বাগান অধ্যুষিত এলাকা, চা বাগানে ওয়েজেস বেড়েছে, বন্ধ বাগান খুলেছে, চা বাগানে চা সুন্দরী হয়েছে, চা বাগানে ক্রেস হাউস হয়েছে, চা বাগানে হেলথের জন্য। চা শ্রমিকদের ভোট তো আপনাদের পকেটে যায় না, বিজেপির পকেটেই যায়। এবার দেখবেন এই যে চা বাগানগুলো বন্ধ হয়ে রয়েছে, বন্ধ চা বাগানগুলো উদ্যোগ ভারতীয় জনতা পার্টি সরকার 2026-এর পরে গ্রহণ করবে। 1, 2 নম্বর হচ্ছে তৃণমূল এতদিন ধরে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করেনি। আমরা সরকার গঠন করার সাথে সাথে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি ভারতীয় জনতা পার্টি সরকার করবে। চা শ্রমিকদের সঙ্গে আমরা আলিপুরদুয়ার জেলায় কথা বলছিলাম, তাদের মধ্যে কিন্তু এখনো উন্নয়ন নিয়ে ক্ষোভ রয়েছে সরকারের, তৃণমূল সরকারের বিরুদ্ধে। দেখুন, আমাদের তো সময়ের ব্যাপার আছে। দীর্ঘ 34 বছর একটা সরকার ছিল, তারা তো চা বাগান নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করেনি, চা বাগানের মানুষদের পাশে দাঁড়ায়নি। চা বাগানের যে মূল সমস্যাগুলো ছিল, জমির অধিকার, আজকে চা বাগানের শ্রমিকদেরকে পাট্টা দেওয়া হচ্ছে, চা বাগানে সরকার ঘর তৈরি করে দিচ্ছে। এরা তো নিজ ভূমে পরবাসী ছিল। তৃণমূল চা শ্রমিকদেরকে বোকা বানানোর জন্য টেম্পোরারি তারা পাট্টা বিলি করছে, এবং আমরা যেটা আগের থেকে দাবি জানিয়েছিলাম যে পার্মানেন্ট পাট্টা দিতে হবে, মানে জমির মালিকাধীন দিতে হবে, সেটা তৃণমূল করেনি, কিন্তু এটা আমরা সরকারে আসার পরে আমরা সেটা করব। আদিবাসী ভোট, চা শ্রমিক, বন্যা বিপর্যয়, পর্যটন শিল্প, এসআইআর, এবার এতগুলো ফ্যাক্টর কাজ করছে আলিপুরদুয়ারের নির্বাচনে। কিন্তু শেষ পর্যন্ত 2026-এর এই নির্বাচনে কার মুখে চওড়া হাসি দেখা যাবে এখনো তা পরিষ্কার নয়। যদিও গোটা আলিপুরদুয়ার ঘুরে মনে হচ্ছে বিজেপির দিকেই পাল্লা ভারী।